আপনারা শুনছেন কালো রাত 24। নিশাদ, শোনো, ওই জিনটা আমার শরীরে বাজেভাবে স্পর্শ করে। সামিয়ার মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম, আরে কি বলো? মাথা খারাপ হলো নাকি? কি বলছো সব? তোমাকে জিন স্পর্শ করে মানে কি? আরে হ্যাঁ, সত্যি বলছি। আমি ঘুমালে আমাকে একটা জিন এসে স্পর্শ করে। শুধু স্পর্শ না, আরও অনেক কিছু করে। আমি এসব মুখে বলতে পারবো না। সামিয়ার কথায় এবার সিরিয়াস হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি কি এসব সত্যি বলছো? ভালো করে খেয়াল করে বলো। আমার কথায় সামিয়া বলল, নিশাদ, তুমি আমার বয়ফ্রেন্ড। তোমার সাথে মজা করছি না, তোমার সাথে বিষয়টা শেয়ার করছি। আমি এখনো কাউকে এই কথা বলিনি। কিভাবে বলবো? এসব কথা কি অন্য কাউকে বলা যায়? কেউ কি বিশ্বাস করবে? তুমি আমার বয়ফ্রেন্ড হয়েও আমার কথা বিশ্বাস করছো না, তাহলে অন্য কেউ কিভাবে করবে? সামিয়ার কথায় তখন আমি বললাম, আসলে আমাকে ভুল বুঝো না। তুমি যা বলছো সেটা আমি কেন? কেউ শুরুতে বিশ্বাস করবে না। আচ্ছা সামিয়া, শোনো, তুমি যে বারবার বলছো একটা জিন তোমাকে স্পর্শ করে, তুমি কিভাবে জানলা ওটা জিন? ওটা তো মানুষও হতে পারে, তাই না? আমার কথায় সামিয়া বলল, না না, ওটা মানুষ হতে পারে না। ও তো আমাকে অদৃশ্যভাবে স্পর্শ করে। তোমাকে এসব বলে বুঝাতে পারবো না। ওর কথায় তখন আমি বললাম, আচ্ছা শোনো, আজকে রাতে একটা কাজ করতে হবে। তুমি রাতের খাবার শেষে শুয়ে পড়বা। শুয়ে পড়ার আগে একটা কাজ করবা, তোমার ফোনের ক্যামেরা অন করে টেবিলের উপরে রেখে বিছানার দিকে করে ঘুমাবা। সত্যি সত্যি ঘুমাবা না, ঘুমানোর ভান করবা। তুমি ঘুমানোর ভান করে শুয়ে থাকলে ওই জিনিসটা তোমার রুমে আসবে, আর তখনই ক্যামেরায় ধরা পড়বে ও আসলে জিন নাকি কোনো মানুষ। তুমি আমার কথা মতো কাজ করো। দেখো, এতে কি বুঝতে না পারলে তোমার মা বাবাকে বিষয়টা জানাবে, অথবা আমি তোমাকে নিয়ে কোনো হুজুর বা কবিরাজের বাড়িতে যাব। কথাটা বলেই ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, ভয় পেও না, এরকম অনেকের সাথে হয়। আমি তো আছি, তাই না? রাতে বেশি ভয় লাগলে লাইট জ্বালিয়ে ঘুমাবা, কেমন? আমার কথায় সামিয়া বলল, ঠিক আছে, আমি আজকে আসি। হ্যাঁ, কালকে আবার দেখা হবে। ওর কথায় আমি বললাম, আমি এগিয়ে দিয়ে আসি। তখন ও বলল, বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে পারবা? ওর কথায় আমি মুচকি হেসে বললাম, না, তা পারবো না। তোমার মা বাবা আমাকে দেখলে সমস্যা হবে। আর কিছুদিন যাক, তখন তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাব, সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে। হবু শ্বশুরবাড়ি এখন না হয় না গেলাম। আমার কথায় সামিয়া বলল, হইছে হইছে, বাবার সামনে যেতে ভয় পাও, এখন বড় বড় কথা বলছো। আচ্ছা, এখন আসি, গরম লাগছে। ঠিক আছে, যাও, সাবধানে যেও। বাড়িতে গিয়ে মেসেজ দিও, কেমন? আমার কথায় হ্যাঁ উত্তর দিয়ে সামিয়া চলে গেল। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে। সামিয়া বাড়িতে যাওয়ার পর সেদিন রাতের ঘটনা। আমার কথা মতো সামিয়া রাতের খাবার শেষে ওর ফোনের ক্যামেরাটা অন করে ঘুমানোর ভান করে শুয়ে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সামিয়ার কথা মতো রাত তখন 12টা কি 1টা হবে। এরকম একটা সময় সামি ফিল করে তার বিছানায় এসে কেউ ধপাস করে বসলো। বিছানায় কেউ বসায় সামিয়ার ভয় করতে শুরু করে। সামিয়ার বারবার ইচ্ছে করছিল চোখ খুলে দেখি কে আসলো, কিন্তু পুরো বিষয়টা জানতে সামিয়া চুপ করে শুয়ে থাকে। এর ঠিক কয়েক সেকেন্ড পর সামিয়া বুঝতে পারে ওর কোমরে কেউ হাত রাখল। হাতটা মনে হচ্ছে লোমে ভরা। নিজের কোমরে হাত রাখতে সামিয়া এক চিৎকার দিয়ে বিছানায় বসে আর পুরো রুমে তাকায়, কিন্তু কাউকে দেখতে পারে না। ওদিকে সামিয়ার চিৎকারে ওর মা বাবা ভাই ভাবি সবাই দৌড়ে আসায় সামিয়া উঠে দরজা খুলে দেয়। দরজা খোলায় সবাই ঘরে এসে সামিয়াকে বলে, কি হয়েছে কি হয়েছে, এভাবে চিৎকার দিলে কেন? সবার কথায় সামিয়া কথাটা লুকিয়ে বলল, ভয় পেয়েছি, স্বপ্নে ভয় পেয়েছি। সামিয়ার কথায় ওর বাবা বলল, ও তাই বল, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন সামিয়ার মা সামিয়ার কাছে এসে দোয়া পড়ে ফুঁদিয়ে বলল, দোয়া কালাম পড়ে ঘুমা, আশা করি কোনো সমস্যা হবে না মা। বেশি ভয় করছে কি? আমি কি তোমার সাথে ঘুমাবো? মায়ের কথায় সামিয়া বলল, না মা, তোমরা যাও, বেশি সমস্যা হলে তোমাকে ডাকবো। সামিয়ার কথায় ওরা চলে যাওয়ায় সামিয়া দরজা লাগিয়ে ওর ফোনের কাছে গিয়ে ফোনটা নিয়ে বিছানায় বসল। বিছানায় বসে এতক্ষণ ক্যামেরায় ভিডিও হওয়া ভিডিওটা দেখল, কিন্তু ওখানে সে কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেয়ে সামিয়া শিওর হলো ওর রুমে কোনো মানুষ না, কোনো জিন বা ভূত আসছে। কিন্তু কোনো জিন কেন ওর কাছে আসে, এটা ভেবে ভয়ে সেই রাতে আর ঘুমায়নি সামিয়া। পরের দিন দুপুরবেলা
সামিয়ার সাথে দেখা হওয়ায় ও বলে, কাল রাতে কল করেছিলাম, ধরনি কেন? জানো কত ভয় করছিল, ভয়ে আমি ঘুমাইনি সারা রাত। সামিয়ার কথায় ওকে বললাম, কেন, কালকে কি কেউ আসছিল নাকি? তোমাকে যা করতে বলেছিলাম করেছ? মোবাইলে ভিডিও করেছ? আমার কথায় ও কিছু না বলে ফোনটা বের করে আমাকে দিয়ে বলল, দেখো ভিডিওটা দেখো, ভিডিওতে কাউকে দেখা যাচ্ছে না। ওখানে কাউকে দেখা যাচ্ছে না, অথচ আমাকে কেউ স্পর্শ করছে। আমি বুঝতে পারছিলাম ওই হাতটা লোমে ভরা। দেখো, এটা স্বাভাবিক কিছু হতে পারে না। এখন কি করব তুমি বলো? সামিয়ার কথায় বেশ চিন্তিত হয়ে আমার একটা বন্ধুকে কল দিয়ে ভালো কোনো কবিরাজের ঠিকানা নিলাম। কবিরাজের ঠিকানা নিয়ে সামিয়াকে নিয়ে চলে গেলাম সেই কবিরাজের বাড়িতে। কবিরাজের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলায় উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে দেখাশোনা করলেন আর বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে সব ধরনের খবর নেই। তোমাদের কাছে সব শুনে আমার সাথে থাকা জিনদের পাঠালাম খবর নিতে, কিন্তু আমার জিনেরা কোনো খবর দিতে পারল না। উল্টো ওরা বলল, এই মেয়ের সাথে কোনো জিন নেই। কবিরাজের কথায় সামিয়া বলল, না না, আছে, আমি ফিল করি, ও ওই জিনটা আমাকে স্পর্শ করে। তখন কবিরাজ বলল, ওটা হয়তো তোমার মনের ভুল, স্বপ্ন দেখেছ হয়তো। না না, ওটা স্বপ্ন হতে পারে না, আপনি ভালো করে খোঁজ নিন। সামিয়ার কথায় কবিরাজ বলল, আমি ভালো করে খোঁজ নিয়েই কথা বলছি। তোমরা চাইলে অন্য কবিরাজের কাছে যেতে পারো। আমার যা জানা ছিল আমি জানিয়ে দিলাম, তোমরা এখন যেতে পারো। কবিরাজের কথায় আমি সামিয়াকে নিয়ে বাড়িতে আসতে আসতে বলি, দেখলা কবিরাজ কি বলল? উনি তো বলল কিছু নেই, এদিকে তুমি বলছো তোমার কাছে কেউ না কেউ আসে। আমার কথার জবাবে সামিয়া বলল, উনি হয়তো জানে না, কিন্তু নিষাদ, বিশ্বাস করো, আমার কাছে কেউ আসে, আমাকে স্পর্শ করে। শুধু স্পর্শ না, শারীরিক সম্পর্ক করে আমার সাথে। কথাটা বলতে বলতেই কান্না করে ফেলল সামিয়া। ওর কান্না দেখে ওকে শান্ত করে বললাম, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আজকে বাড়িতে যাও। আজকে রাতেও যদি এরকম হয় তাহলে বিষয়টা আর গোপন না রেখে তোমার মা বাবাকে জানাবা, কেমন? আমার কথায় সামিয়া রাজি হয়ে চলে গেল বাড়িতে। ও বাড়িতে যাবার পর অনেক ভয়ে ছিলেন, রোজ রাতের মতো আজকে রাতের কোনো ঘটনা ঘটে কিনা। ভয়ে ভয়ে সেই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেল সামিয়া। ও ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছে ওর মনে নেই। হঠাৎ সামিয়া খেয়াল করে ওই জিনটা ওর কাছে আসছে, ওর সাথে শারীরিক সম্পর্ক করছে। এরকম একটা অবস্থায় সামিয়া সাহস করে বলে উঠলেন, কে আপনি? আপনি কে? আমি জানি আমার কাছে কেউ আসে আর আমার সাথে এসব করে। আপনি সামনে আসুন। কথাটা বলে সামিয়া বিছানা থেকে উঠে বসে। এমন একটা সময় সামিয়া খেয়াল করেন তার বিছানা থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা একটু দূরে সরে গিয়ে একটা ভয়ঙ্কর জিনের রূপ নিল। সে জিনটার মুখের একদিকে পড়ে যাওয়া, চোখের মনি দুটো সাদা, তার হাতে কোনো মাংস ছিল না, একদম কঙ্কালের মতো। এরকম একটা জিনকে দেখে সামিয়া প্রচণ্ড জোরে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। সামিয়া চিৎকারে ওর মা বাবা ভাই ভাবি সবাই দরজার সামনে এসে সামিয়াকে ডাকতে থাকে, কিন্তু সামিয়া তো জ্ঞান হারানো। সামিয়া দরজা না খুলতে পারায় ওর মা বাবা ভাই সবাই মিলে দরজা ভেঙে ভিতরে ঢোকে। ভিতরে এসে সামিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সামিয়ার জ্ঞান ফেরে না। সামিয়ার জ্ঞান ফিরে পরের দিন সকালে। সকালে জ্ঞান ফেরায় ওর মা বাবা ভাই ভাবি সবাই ওকে জিজ্ঞেস করে রাতে কি হয়েছিল। সবার কথার উত্তরে সামিয়া সব ঘটনা ওদেরকে খুলে বলে। সামিয়া বলে, কিছুদিন যাবৎ আমার সাথে এরকম ঘটনা ঘটছে। সামিয়ার কথায় তখন সবাই যেন আকাশ থেকে পড়ে। সবাই বলতে থাকে, এরকম ঘটনা কিভাবে সম্ভব? জিনেরা মানুষের সাথে এরকম করতে পারে? বিশ্বাস করার মতো ঘটনা না হলেও করতে হচ্ছে। কোনো মা বাবা সন্তানের কষ্ট দেখতে পারে না। সামিয়ার কষ্টে ওর মা বাবা সামিয়াকে নিয়ে একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যাবার পর সামিয়া কবিরাজকে সব ঘটনা খুলে বলে। সামিয়া এটাও বলে, কিছুদিন ধরে আমার সাথে এরকম ঘটনা ঘটায় আমি লজ্জায় আমার পরিবারের কাউকে বলতে পারিনি। কাউকে বলতে না পেরে আমি গতকাল আমার একটা বন্ধুকে নিয়ে একজন কবিরাজের কাছে যাই। ওনার কাছে যাওয়ায় উনি আমাকে দেখে বলে, আমার সাথে নাকি কিছু ঘটেনি, আমি নাকি স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো জানি এটা স্বপ্ন না, এটা বাস্তব। সামিয়ার কথায় সেই কবিরাজ বলে, বুঝতে পারছি, আমি দেখছি কোনো খোঁজ নিতে পারি কিনা। কথাটা বলে কবিরাজ সামিয়া ওর মা বাবাকে রেখে ওনার অন্য একটা ঘরে যান আর কিছুক্ষণ পর চলে আসেন। উনি এসে সামিয়ার মা বাবাকে বলেন, আসলে
সত্যি বলতে আমিও তো কোনো খোঁজ নিতে পারলাম না। আমি সবসময় আমার ওই ঘরটাকে আমার জিনদের সাথে কথা বলি সরাসরি। ওরা সরাসরি আমাকে সব বিষয় জানায়, কিন্তু আপনাদের মেয়ের বিষয় ওরা কিছুই বলতে পারল না। তবে হ্যাঁ, ওরা একটা কথা বলছে, ওরা বলছে আপনাদের বাড়িতে যেতে, সেখানে গিয়ে দেখলে হয়তো কোনো কিছু জানা যাবে। কবিরাজের কথায় সামিয়ার বাবা বলেন, তাহলে তাই করুন, চলুন আমাদের সাথে আমাদের বাড়িতে। ওনার কথায় কবিরাজ বলেন, এখন না, আমাকে যেতে হবে রাতের বেলা। আপনারা আপনাদের বাড়ির ঠিকানা আমাকে দিয়ে চলে যান, আমি আজকে রাতে আসবো আপনাদের বাড়িতে। কবিরাজের কথায় সামিয়ার বাবা ওনাকে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর সেদিন বিকেলে সামিয়া আমাকে ফোন দিল। ও ফোন দেয়, আমি জিজ্ঞেস করলাম, এই সামিয়া, সকাল থেকে কই ছিলা? কতবার কল করেছিলাম, ব্যস্ত থাকলে বলতে পারতে। আমার কথার জবাবে সামিয়া বলে, আসলে রাগ করো না, আমি রাতে অনেক ভয় পেয়েছি। কাল রাতে আমি ওই জিনটাকে দেখেছি, ওকে দেখে জ্ঞান হারিয়ে ফেলি। আমার আমার সকালে জ্ঞান ফেরায় মা বাবা আমাকে নিয়ে কবিরাজের বাড়িতে যান, তাই কল ধরতে পারেনি, সরি। হ্যাঁ, সামিয়ার কথায় আমি বললাম, আরে সরি বলতে হবে না, তোমার সাথে এত কিছু ঘটে গেছে, আমি তো জানতাম না। তা কবিরাজ কি বলল, কোনো সমাধান হলো কি? আমার কথা জবাবে সামিয়া বলল, কবিরাজ কিছু বলতে পারেনি, তবে আজকে রাতে আসবে আমাদের বাড়িতে, এটা বলেছে। আচ্ছা এখন রাখছি, পরে কল করব, মা ডাকছে। কথাটা বলে ফোনটা রেখে দিল সামিয়া। ও ফোন রাখতেই ওর মা এসে বলল, সামিয়া, সেই সকাল থেকে না খেয়ে আছিস, বিকেল হয়ে গেল, আয় আয় কিছু খেয়ে নে। মায়ের কথায় সামিয়া বলল, মা, খেতে ইচ্ছে করছে না, খাবো না। খাবো না বললে কি হয় বল, আয় খেয়ে নে। আরে চিন্তা করিস না, কবিরাজ তো বলল রাতে আসবে, আয় আমি তোকে খাওয়াই দেই। কথাটা বলে সামিয়ার মা সামিয়াকে নিয়ে খাবার খাওয়াতে গেল। সেদিন রাতে কথা মতো কবিরাজ সামিয়াদের বাড়িতে আসলো, আর পুরো বাড়িটা ঘুরে দেখে বললেন, এখানে এসেও তো তেমন কিছু বুঝতে পারছি না, তবে হ্যাঁ, এখানে একটা জিন আসার আনাগোনা দেখতে পাচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছি এই জিনটা কে আর কেন আসে। এই জিনটার বিষয়ে আমার সাথে থাকা জিনেরা কেন খোঁজ নিতে পারছে না। কথাটা বলে কবিরাজ সামিয়ার ঘরটা বন্ধ করে দেন, আর ওকে একটা তাবিজ দিয়ে বলেন এটা পড়ে থাকতে, তাতে কোনো সমস্যা হবে না। কথাটা বলে চলে যায় কবিরাজ, কিন্তু এতে সামিয়ার কোনো উপকার হয় না, কারণ সেদিন রাতেও ঘটে এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। রোজ রাতের মতো সামিয়া সে রাতে শুয়েছিল। কবিরাজ এসে ঘরটাও তাবিজ দেয়। সামিয়া ভাবে আর কোনো সমস্যা হয়তো হবে না, এই ভেবে সামিয়া ঘুমিয়ে গেল। সামিয়া ঘুমানোর কিছুক্ষণ পর ওর ঘুম ভেঙে গেল একটা আওয়াজে। মনে হলো ওর ঘরের জানালাটা কেউ ধাক্কা দিল। এরকম একটা আওয়াজে ঘুম ভেঙে যাওয়ায় সামিয়ার চোখ খুলতেই চমকে উঠল, কারণ সামিয়ার থেকে 1-1.5 হাত উপরে সেই ভয়ঙ্কর জিনটা শূন্যে ভাসছে। সব থেকে ভয়ের বিষয়টা হলো সামিয়া ওকে দেখে চিৎকার দিবে, কিন্তু ও চিৎকার করতে পারছে না, ভয়ে চোখ বন্ধ করবে সেটাও পারছে না। সামিয়া যেন পাথর হয়ে গেছে। এরকম একটা সময় শূন্য ভাষা জিনটা মোটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, কি ভেবেছিলে কবিরাজ আসলে আর তাবিজ দিলে আমাকে আটকাতে পারবে? না, পারবে না। আমি চলি আমার মতো করে। কথাটা সেই জিনটা নিজ হাতে সামিয়ার শরীর থেকে তাবিজটা টান দিয়ে খুলে ফেলে দিল। তাবিজটা খোলার পর জিনটা বলল, আমার যা ভালো মনে হয় আমি তাই করি, আমি কারো গোলাম নই, আমি যা করতে চাই তাই করে যাই। কথাটা বলে সেই জিনটা সামিয়ার শরীরে স্পর্শ করে, শুধু স্পর্শ না, সামিয়ার সাথে শারীরিক সম্পর্কও করে। এদিকে অসহায় সামিয়া চিৎকারও নড়াচড়া করতে পারছিল না। সামিয়া চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। এভাবে বেশ কিছুক্ষণ পর সামিয়া বেহুশ হয়ে পড়ে। সামিয়ার হুঁশ ফেরে সকালে ওর মায়ের ডাকে। সামিয়ার মা দরজায় ঠক ঠক করছে আর বলছে, সামিয়া, এই সামিয়া, কি হলো, এত বেলা করে ঘুমাচ্ছিস কেন, শরীর খারাপ নাকি? মায়ের ডাকে সামিয়া তাড়াহুড়ো করে বিছানায় বসে আর এদিক সেদিক তাকিয়ে দেখে ঘরে কেউ আছে কি না, কিন্তু না, ঘরে কেউ নেই। ঘরে কাউকে না দেখে সামিয়া বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখে একটা অবাক করা ঘটনা। সামিয়া দেখে ওর হাতে ও গলায় আঁচড়ের দাগ, মনে হচ্ছে কেউ চিকন ছুঁচালো কিছু দিয়ে হাঁচড় কেটেছে। নিজের এরকম দেখে ও দরজা খুলে বিছানায় বসে কান্না করতে থাকে। তখন ওর মা ঘরে ঢুকে সামিয়ার কাছে এসে জিজ্ঞেস করে, সানিয়া, মা, কি হয়েছে, কান্না করছিস কেন রে মা? মায়ের কথা জবাবে সামিয়া ওর হাত ও গলার দাগগুলো দেখায়। তখন ওর মা বলে, এসব আঁচড়ের কাটা দাগ কিভাবে হলো?
তখন সামিয়া গতরাতে ঘটে যাওয়া সব ঘটনা ওর মাকে খুলে বলে। সব শুনে সামিয়ার মা বলে, এটা কিভাবে সম্ভব? কবিরাজ ঘরটা বন্ধ করার পর তাবিজ দেওয়ার পরও এসব ঘটছে। কই গো সামিয়ার বাপ, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। সামিয়ার মায়ের ডাকে ওর বাবা আসতেই সামিয়ার মা বলেন, দেখো তোমার মেয়ের অবস্থা দেখো, গতরাতেও ভয় পেয়ে আসছে, দেখো না ভয় কান্না করছে। মেয়ের কান্না দেখে সামিয়ার বাবা সামিয়ার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা কান্না করিস কেন? দেখ মা, আমরা আছি না, আমরা আজকে তোকে আরো বড় কোনো কবিরাজের কাছে নিয়ে যাব। তুই একটু ভয় পাস নে মা, আমরা আছি না। যা ফ্রেশ হয়ে নে, আমি দেখছি কোনো কবিরাজ বা তান্ত্রিকের দেখা পাওয়া যায় কিনা। সামিয়ার বাবার কথায় সামিয়ার মা চলে সামিয়াকে নিয়ে ফ্রেশ হতে। এদিকে তখন সামিয়ার বড় ভাই সেখানে এসে জিজ্ঞেস করল, বাবা কি হয়েছে? ছেলের কথায় সামিয়ার বাবা সব ঘটনা ওকে খুলে বলায় সামিয়ার ভাই বলল, বাবা আমি একজন তান্ত্রিকের ঠিকানা দিচ্ছি, তুমিও মা মিলে সামিয়াকে নিয়ে সেখানে যাও। কথাটা বলে সেই তান্ত্রিকের ঠিকানা বলে দিল। তান্ত্রিকের ঠিকানা পেয়ে সামিয়ার বাবা কিছুক্ষণ পরে সামিয়াকে নিয়ে চলে গেল সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে যাওয়ার পর সামিয়ার বাবা ওনাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে তান্ত্রিক বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি জিনদের পাঠাচ্ছি, খোঁজ নিয়ে আসুক, দেখি কি বলে। কথা মতো তান্ত্রিক সেটাই করলেন, ওর সাথে থাকা জিনকে পাঠালেন খবর নেওয়ার জন্য। এদিকে সামিয়ার মা বাবাও সামিয়া সেখানেই অপেক্ষা করতে লাগলেন। ওরা অপেক্ষা করতে করতে প্রায় 2 ঘন্টা পর সেই তান্ত্রিক সামিয়ার মা বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি জানি না আপনারা কার কাছে আমার ঠিকানা নিয়ে আমার কাছে আসছেন, এখানে এসে আমাকেও আমার ঘটনা দেখে হয়তো অবাক হচ্ছেন। আমি মানুষদের সাথেই সমাজে থাকি না বলতে সমাজে আমাকে থাকতে দেয় না। আমি জিন পালি, মানে আমার সাথে বেশ কয়েকটা জিন আছে বিভিন্ন গোত্রের। আমি কালো জাদু করি বলেই সমাজের মানুষের আমাকে ত্যাগ করছে, তাই আমি এখানে একাকী এই ঘরে বসবাস করি। আমি আমার বিষয়ে এত কথা বললাম কেন জানেন? কারণ একটু পর বুঝতে পারবেন। শুনুন, একটু আগে বললাম না আমার সাথে অনেক জিন থাকে, আমি আপনার মেয়ের সমস্যার কথা শুনে আপনার সাথে থাকা 2 জন জিনকে পাঠাই খোঁজ নিতে। ওরা খোঁজ নিতে গিয়ে কিছুক্ষণ পর এমনিতে ফিরে আসে, কোনো খোঁজ না পেয়ে। ওরা খোঁজ নিয়ে আসতে না পারায় আমি ওদের থেকে শক্তিশালী আরো 2 জন জিনকে পাঠাই, কিন্তু এরাও কোনো খোঁজ নিতে না পারে চলে আসে। পরপর 4 জন জিন কোনো খোঁজ নিয়ে আসতে না পারায় আমি আমার সাথে থাকা সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর এক পিশাচ জিনকে পাঠাই খোঁজ নিতে। আমার কথায় ও গিয়ে খোঁজ নিয়ে বেশি কিছু জানতে পারে না। আমার সকল জিন খোঁজ নিতে গিয়ে খোঁজ না পাওয়ার মানে এই দাঁড়ায় আপনার মেয়ের কাছে যে জিনটা আসে ও প্রচণ্ড শক্তিশালী। আমি বুঝতে পারছি না এত বড় শক্তিশালী জিন আপনার মেয়ের কাছে কেন আসে, এসে আবার শারীরিক সম্পর্ক করে। তান্ত্রিকের কথায় সামিয়ার মা বাবাও সামিয়া ভয় পেয়ে ভয়ে ভয়ে বলে, আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন না, কেন ওই জিনটা সামিয়ার কাছে আসে। তখন সেই তান্ত্রিক বলে, হ্যাঁ আমি আমার সাথে থাকা শক্তিশালী জিনটা আবার অনুরোধ করি উনি যেন কোনো না কোনো খোঁজ একটু হলেও এনে দেন। আমার কথায় ও আবারও খোঁজ নিতে যায় আর এসে বলে, আপনার মেয়েকে মনে হয় কেউ কালো জাদু করছে। কি? কালো জাদু করেছে? কালো জাদু করছে মানে কে করছে? সামিয়ার বাবার কথায় তান্ত্রিক বলেন, আমি শিওর না, আমারও আমার সাথে থাকা জিনদের ধারণা। আমি মনে হয় আপনাদের সমস্যার সমাধান করতে পারবো না, তবে বা আমি আপনাদের কিছু কথা বলি। অনেক সময় জিনেরা কোনো মানুষকে পছন্দ করার ফলে তার কাছে আসে, তাকে ধরে। অনেক সময় কালো জাদু করে জিন পাঠানো হয়। এখন আপনার মেয়ের সাথে যে হচ্ছেটা কি সেটা সঠিকভাবে বলতে পারছি না, তবে এটা জানি ওই জিনটার ক্ষমতা অনেক। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দেন, তাইলে ওই জিনটা হয়তো আর নাও আসতে পারে। তান্ত্রিকের কথায় সামিয়ার মা বাবাও সামিয়া চিন্তিত হয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার সেদিন বিকেলবেলা সামিয়া আমাকে কল দেয় আর তান্ত্রিকের বলা সব কথা খুলে বলে। সব শুনে আমি সামিয়াকে বলি, সামিয়া আসলে কি বলবো, ঘটনা এখন শুধু তোমার সাথে ঘটে না, আমার সাথেও ঘটে। আমি গতকাল রাতে ওই ভয়ঙ্কর জিনটাকে দেখেছি। সে জিনটা আমার বুকের উপর বসে আমার গলা চেপে ধরে বলেছিল, যা যা আমার যা আমার তা অন্য কারো হতে পারে না। আজকে পর তুই ওই মেয়েটার সাথে কথা বলবি না। আমি কাউকে সাবধান করি না, মেরে ফেলি, কিন্তু তোকে একটা সুযোগ দিলাম। কথাটা বলে সেই জিনটা চলে যায়। আমার কথায় সামিয়া কান্না করতে করতে বলে, এসব কি শুরু হলো? আমার সাথে কেন এমনটা হলো? তুমি প্লিজ আমাকে ভুলে যেও না। সামিয়ার কথায় ওকে বললাম, সামিয়া কান্না করো না, আমাকে ভয় দেখিয়ে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না।
এতে আমার মৃত্যু হলে হবে। ওই জিনটা যা করে করুক, আমি তোমার সাথে কথা বলবো, আমাদের কথা হবে। আমার কথায় সামিয়া বলল, তান্ত্রিক বলেছে আমাকে বিয়ে দিতে। এখন মা বাবা যদি তান্ত্রিকের কথা মতো আমাকে অন্য কোথাও বিয়ে দেয়, তখন কি হবে? না না, অন্য কোথাও বিয়ে হবে না তোমার। দরকার হয় আমি তোমার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোমার মা বাবা তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইলে বা বিয়ের কথা উঠলে আমাকে বলবা, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমার কথায় সামিয়া রাজি হয়ে ফোনটা রেখে দিল। এই ঘটনার রাতে সামিয়ার সাথে আবারও ওই একই ঘটনা ঘটল। জিনটা রোজ রাতের মতো সামিয়ার কাছে আসলো ও শারীরিক সম্পর্ক করে চলে গেল। কিছুদিন ধরে সামিয়ার সাথে এরকম ঘটনা আমি মানতেই পারছিলাম না। তাই অন্য একজন বড় কবিরাজের কাছে গিয়ে জানতে পারি সামিয়াকে সত্যি সত্যি কালো জাদু করা হয়েছে। কবিরাজের কথায় আমি সামিয়াকে কল দেই আর বলি, সামিয়া, আমি জানতে পেরেছি তোমাকে কালো জাদু করা হয়েছে। আমাকে কবিরাজ বলল তোমাকে তোমার আত্মীয়দের মধ্যে কেউ কালো জাদু করেছে। তুমি চাইলে তোমার মা বাবাকে নিয়ে আসো। আমি যে কবিরাজের কাছে গিয়েছি, তোমরা এসে নিজের কানে শোনো, তোমাকে তোমার আত্মীয় মধ্যে কেউ করেছে। আমার কথায় সামিয়া বলল, হ্যাঁ, আমি ওরকম সন্দেহ করেছিলাম। আমি জানি কি হতে পারে। কি? তুমি জানো কে করছে বলো? আমার কথার জবাবে সামিয়া বলল, একজন না, আমার সন্দেহ হয় দুই পরিবারকে। এক আমার খালা ও তার পরিবার, দুই আমার ফুপু ও তার পরিবার। সামিয়ার কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে তুমি আমাকে বিষয়টা খুলে বলো তো। তখন সামিয়া বলল, আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলছিল। আমার খালাতো ভাই ও খালা আমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমার বাবা আত্মীয়দের মধ্যে আমাকে বিয়ে দিবে না। শুধু খালা না, ফুপাতো ভাইও আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আগে বলছিলাম বাবা কোনো আত্মীয়ের মধ্যে আমাকে বিয়ে দিবে না। এই নিয়ে খালা ও ফুপুদের সাথে আমাদের অনেক ঝগড়া হয়। ঝগড়ার সময় আমাকে নিয়ে খালারা ও ফুপুরা অনেক কথা বলে। এখন তুমি বলছো আমাকে কালো জাদু করা হয়েছে। যদি সত্যি তাই করা হয়, তাহলে এটা ওদের মধ্যে কেউ হতে পারে। সামিয়ার কথায় ওকে বললাম, তুমি বিষয়টা বাড়িতে জানাও। তোমার ফুপুর বাড়ির সবাই ও খালার বাড়ির সবাইকে হাজির করো আর বিচার করো ওদের। আমার কথায় সামিয়া বলল, আচ্ছা তুমি ফোনটা রাখো, আমি মা বাবা ও ভাইয়াকে সব ঘটনা খুলে বলি। কথাটা বলে ফোনটা রেখে দিল সামিয়া। ফোন রেখে সামিয়া ওর মা বাবা ভাই সবাইকে ঘটনাটা খুলে বলল। সামিয়া বলল, আমাকে কালো জাদু করা হয়েছে, কে করেছে সেটা সঠিকভাবে জানা যায়নি, তোমরা সবাইকে ডাকো। সামিয়ার কথায় ওর বাবা তাই করল। সামিয়ার খালার বাড়ির সবাই ও ফুপুদের বাড়ির সবাইকে ওদের বাড়িতে ডাকলো। সামিয়ার বাবার ডাকে সবাই আসায় সামিয়ার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখুন, এখানে সবাইকে ডাকা হয়েছে বিশেষ একটা কারণে। আমার মেয়ে সামিয়া, ওর সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। আপনারা অনেক চেষ্টা করে আমরা জানতে পেরেছি আপনাদের ব্যাপারে। ওকে কালো জাদু করা হয়েছে, কে করছে সেটা জানতে পারিনি বলে সবাইকে ডাকা। আমি তোমাদের সবাইকে ডাকছি কারণ সন্দেহটা তোমাদের উপরে। আমার মেয়ে সামিয়ার সাথে তোমাদের ছেলের বিয়ে দেয়নি বলে রাগের বসে তোমাদের মধ্যে কেউ না কেউ এই কাজটা করছো। এখন কি করেছো এটা স্বীকার করো, এতে তোমাদের জন্য ভালো হবে। সামিয়ার বাবার কথায় ওর ফুপু সামিয়ার বাবাকে বলে, ভাইজান, আমি আপনার আপন বোন। আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাইছিলাম, কিন্তু পারিনি। এই নিয়ে ঝগড়া হয়েছে। কিন্তু আপনি কিভাবে ভাবলেন আমি আমার নিজের ভাতিজিকে কালো জাদু করব বা আমার ছেলে করবে? আপনি এরকম একটা সন্দেহ আমাদের করতে পারলেন? ওদিকে সামিয়ার খালাও বলল একই কথা। সামিয়ার খালা বলল, দুলাভাই, আমিও আমার পরিবার এমন না, আপনি ভুল ভাবছেন আমাদের। সামিয়াকে আমার ছেলে পছন্দ করে, ওকে বিয়ে করতে পারেনি, তাই বলে কালো জাদুর মতো একটা জঘন্য পাপ কাজ আমরা কিভাবে করতে পারি? আমরা এই বিষয়ে কিছু জানি না, করিও নি। ওদের কথায় সামিয়ার বাবা বললেন, তোমরা দুজনই আমার আপনজন, কিন্তু আপনজন বলে যে আমার মেয়ে ক্ষতি করবে না তা কিন্তু না। আমি আজ বা কাল আমার মেয়েকে কে কালো জাদু করেছে সেটা জেনে ছাড়ব, তখন কি আর বাঁচার উপায় থাকবে না? সামিয়ার বাবার কথা জবাবে ওরা বলল, আমাদের কথা চিন্তা না করে এটা চিন্তা করো, সেদিন সত্যিটা জানতে পারবেন, সেদিন কি হবে? যেদিন জানবেন আমরা কেউ দোষী না, সেদিন কি হবে? আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। কথাটা বলে চলে গেল সবাই। সবাই চলে যাবার পর সামিয়ার মা বাবা ভাবতে লাগলো, কে করতে পারে এমন কাজ? আসলে কি সামিয়াকে কালো জাদু করা হয়েছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? যাই হোক, ভাবতে ভাবতে সেদিনটা চলে যায়। সেদিন রাতে সামিয়া একানা ঘুমিয়ে ওর মায়ের সাথে ঘুমায়, কিন্তু এতেও কোনো লাভ হয় না। সেই ভয়ঙ্কর জিনটা সামিয়ার কাছে আসে,
ও শারীরিক সম্পর্ক করে চলে যায়। যাবার আগে বলে যায় আর মাত্র কয়দিন, কিছুদিন পরেই আমার কাজ আমি করে চলে যাব। জিনটা চলে যাবার পর সকালে সামিয়া ওর মা বাবাকে সব খুলে বলায় সামিয়ার বাবা ও ভাই পাগলের মতো কবিরাজ তান্ত্রিক হুজুর এসবের খোঁজ করতে থাকে। খোঁজ করতে করতে সামিয়ার ভাবির দাদা একজন মাদ্রাসার হুজুরের কথা বলেন। সামিয়ার ভাবির দাদা বলেন, ওই হুজুরের কাছে গেলে আশা করি উনি আল্লাহর রহমতে আপনাদের সমস্যা সমাধান করবে। ওনার কথায় সামিয়ার ভাই ও বাবা চলে যায় সেই হুজুরের কাছে, ওনার মাদ্রাসায়। সবাই মাদ্রাসায় যাবার পর সেই হুজুর বলল, আপনারা কে, কার কাছে আসছেন? হুজুরের কথায় সামিয়ার বাবা হুজুরকে বলেন, আপনার কাছে আসছি হুজুর, অনেক বড় বিপদে পড়ে আসছি, আপনি একটু সাহায্য করুন, আমার মেয়েটার এমন পরিস্থিতি আমি আর দেখতে পারছি না। এই বলে সামিয়ার বাবা হুজুরকে সব ঘটনা খুলে বলে। সব শুনে হুজুর বলেন, সত্যি বলতে আমি তেমন জেনে ধরা রুগী দেখি না, রুগী দেখতে কোথাও যাইও না। আমি আপনাদের সমস্যার কথা শুনলাম, সব শুনে মনে হলো আপনাদের সাহায্য করার দরকার। আল্লাহ চান তো আমি আপনাদের সাহায্য করতে পারবো, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। কথাটা বলে হুজুর কোথায় জানি গেল, আর একটু পরে ফিরেও আসলো। হুজুর এসে সামিয়ার বাবাকে বলল, আপনার মেয়ে সামিয়াকে ভয়ঙ্কর রকমের কালো জাদু করা হয়েছে। এটা খুব কঠিন লেভেলের নিকৃষ্ট কালো জাদু। এটা এমন এক কালো জাদু যেটা সহজে কেউ ধরতে পারবে না। মানুষ তো দূরের কথা, কোনো জিনও সহজে বুঝতে পারবে না আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে। আমি আল্লাহর রহমতে আমার বন্ধু জিনের মাধ্যমে বিষয়টা জানতে পেরেছি। আমি এটাও জানতে পেরেছি কে কালো জাদু করেছে। আমি এই কালো জাদু কাটাতে পারবো না, এরকম এটা যে করেছে সেই পারবে কাটাতে। আমি আপনাদের তার নাম বলছি, যে কালো জাদু করেছে আপনারা তার কাছে যান, ওর সাথে ঝগড়া না করে অনুরোধ করেন ও যেন কালো জাদু তুলে নেয়। এই বলে হুজুর সামিয়াকে কালো জাদু করা ব্যক্তির নাম বলল। হুজুরের মুখে কালো জাদু করা ব্যক্তির নাম শুনে ও যেন আকাশ থেকে পড়ল। কে সেই ব্যক্তি জানতে পারবেন একটু পর। হুজুরের মুখে সব ঘটনা শুনে সামিয়ারা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সামিয়াও আমাকে কল করে। সামিয়া আমাকে কল করে বলে, নিশাদ দেখা করো, জরুরি কথা আছে। সামিয়ার কথায় আমি রাজি হয়ে যাই আর দুজনে দেখা করি। আমাদের দেখা হতে সামিয়া বলে, নিশাদ আমি জানতে পারছি আমাকে কালো জাদু কে করছে। ওর কথার জবাবে আমি বলি, তাই কে করেছে? তোমার ফুফাতো ভাই নাকি খালাতো? না, তার নাম? ও তুমি? আমি আমি কি যে করব? আমার কথায় সামিয়া কান্না করতে করতে বলল। ওর কান্না দেখে ওর পাশে বসে বললাম, এই কি হলো, কান্না করছো কেন, বলো আমাকে। আমার কথায় সামিয়া কান্না ভরা চোখে আমার দিকে তাকিয়ে বলল, দুনিয়াতে কি সত্যিকারের ভালোবাসা নেই? ভালোবাসা বলতে কি সব অভিনয়? সামিয়ার কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, কি বলো, তোমার কথা তো কিছুই বুঝছি না। তখন সামিয়া বলল, আর কত আর কত অভিনয় করবা? তুমি কেন করলা এমনটা নিশাদ? তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়ে এমনটা করতে পারলা? আমার বয়ফ্রেন্ড হয়ে আমাকে কালো জাদু করতে পারলা? সামিয়ার কথা শেষ না হতেই হঠাৎ করে সামিয়ার ভাই এসে আমার হাত চেপে ধরল আর বলল, বল কেন করছিস এসব? সামিয়ার কথা ও ওর ভাইয়ের আচরণে আমি বলে উঠি, হো, তাহলে সত্যিটা জানতে পেরেছ, তাই না? আমার কথায় সামিয়া বলল, তাহলে স্বীকার করছো তুমি আমাকে কালো জাদু করছো? এদিকে সামিয়ার ভাই আমাকে বলছে, কি হলো কথা বল, কেন করলি আমার বোনের সাথে এমনটা? আর তোকে কেন জানি চেনা চেনা লাগছে। সামিয়ার ভাইয়ের কথায় আমি বললাম, চেনা চেনা লাগছে তাই না? দেখ আমার মুখের দিকে ভালো করে দেখ, আমাকে তুই চিনবি রে বেঈমান, চিনবি। আমার কথায় সামিয়ার ভাই বলল, বল কে তুই, বল। ওনার কথায় আমি রেগে গিয়ে বললাম, হাত ছাড়ো। আমার কথাটা বলে হাতটা ছাড়িয়ে বললাম, আমি জেসমিনের ভাই। জেসমিন? কোন জেসমিন? সামির ভাইয়ের কথায় আমি একটা হাসি দিয়ে বললাম, কোন জেসমিন? এখন জেসমিনকে চিনিস না? চিনবি কেমনে রে বেঈমান? তুই তো এখন অন্য একটা মেয়েকে বিয়ে করেছিস। আমি সেই জেসমিনের কথা বলছি যে জেসমিনকে ভালোবেসেছিলি তুই। তোর ভালোবাসা জেসমিনের কথা, তোর ভালোবাসা জেসমিনের কথা বলছি আমি। আমার বড় বোনের সাথে ভালোবাসা ছিল তোর, আমার বোন মন থেকে তোকে ভালোবেসেছিল, আর তুই বিয়ে করেছিলি অন্য একটা মেয়েকে। তুই আমার বোনকে ভুলে অন্য একটা মেয়েকে বিয়ে করায় কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার বোনটা পাগলি হয়ে যায়। আমার বোনটা এখন পাগলি, ওকে ঘরে আটকে রাখতে হচ্ছে তোর কারণে। তোর কারণে আমার বোনটা আজ পাগলি। কি দোষ ছিল ওর?
তোর কারণে আমার বোনের এই অবস্থা হওয়ায় আমি রাগে তোর বোনের সাথে ভালোবাসায় জড়াই। শুধু তাই না, তোর বোনের উপর কালো জাদু করি। এটা এমন একটা কালো জাদু যেটার মাধ্যমে একটা ভয়ঙ্কর ও শক্তিশালী জিনকে তোর বোনের উপর চালান করে দেওয়া হয়েছে। এখনো সেই জিনটা তোর বোনকে আস্তে আস্তে পাগলি করে দিবে। হাহা, এই দিনটারই অপেক্ষা করছিলাম রে। কেমন লাগছে এখন? এখন যা, পারলে নিজের বোনকে বাঁচা, সুস্থ কর নিজের বোনকে। কথাটা বলে সেখান থেকে চলে আসি আমি। ওদিকে আমার কথায় সামিয়া পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমি আর ওদের দিকে না তাকিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আপুর কাছে গেলাম। আপুর তো মাথায় সমস্যা, ও পাগলামি করছে। আপুর দিকে তাকাতেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন হাসতে হাসতে বললাম, আপু, তোর কষ্টের প্রতিশোধ নিয়েছি আজ। আজকে ওদের বুঝিয়ে দিয়েছি কষ্ট কাকে বলে। কথাগুলো বলছি আর চোখ বেয়ে পড়ছিল পানি। আমি গুটিসুটি হয়ে সামিয়ার কথা ভাবতে লাগলাম। একসময় হঠাৎ মনে হলো, প্রতিশোধ নিতে গিয়ে আমি সামিয়ার সাথে অন্যায় করিনি তো? এখানে একটা কথা বলে রাখি, সামিয়াকে আমি কালো জাদু করেছি ঠিকই, কিন্তু আপনারা যেভাবে ভাবছেন ওভাবে নয়। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন না। একটু পরে বুঝতে পারবেন, অপেক্ষা করুন। আমি আপুর পাশে বসে কান্না করার সময় মা বাবা ওখানে আসে। ওরা আসায় আমি মা বাবাকে আমারও সামিয়ার বিষয় সব খুলে বলি। সব শুনে আমার বাবা বলে, বাবা, বাবা নিষাদ, তুই কি করছিস এটা? দেখ বাবা, কেউ আঘাত করলে বা বকা দিলে আমাদেরও হচ্ছে তাকে উল্টো আঘাত করতে হবে বা বকা দিতে হবে এমনটা নয় বাবা। কারো আঘাত ও কষ্ট সহ্য করার নামই জীবন। অনেক সময় এগুলো সহ্য করে থাকতে হয়। আমাদের উপর যে অপরাধ করছে, আমরা না পারলেও আল্লাহ ঠিকই থাকে একদিন না একদিন শাস্তি দিবে। তুই সামিয়ার সাথে এটা ঠিক করিসনি বাবা। সামিয়ার ভাই তোর বোন মানে আমার মেয়ের সাথে যেটা করেছে সেটা অপরাধ। অপরাধের শাস্তিও একদিন না একদিন পাবে, কিন্তু এভাবে প্রতিশোধ নেওয়া ঠিক হয়নি রে বাবা। বাবার কথা শেষ হতেই মা বলল, দেখ বাবা, ওরা খারাপ বলে কি আমাদেরও খারাপ হতে হবে? এটার নাম কি জীবন? তুই সামিয়াকে কালো জাদু করেছিস, তুই সেটা কাটাবি। তুই এখনই যা, সেই কবিরাজ বা তান্ত্রিকের কাছে যা, আর ওর উপর থেকে কালো জাদুটা কাটিয়ে নিয়ে আয়। মা বাবার কথায় আমার নিজেরও খারাপ লাগলো। আমি তখনই রওনা করলাম সেই তান্ত্রিকের বাড়িতে। আমি এক তান্ত্রিককে দিয়ে সামিয়ার উপর ভয়ঙ্কর কালো জাদু করেছি। আমি সামিয়ার সাথে প্রেম করার সময় কৌশলে ওর মাথার চুল, ওর জামার একটু অংশ এনে তান্ত্রিককে দিয়েছিলাম। শুধু তাই না, গভীর রাতে একটা কবরস্থান থেকে একটা লাশের কাফনের কাফন ও সেই লাশের একটা আঙ্গুল কেটে নিয়ে আসছিলাম। এই সব কিছু তান্ত্রিককে দেয়। উনি এগুলো একটা কালো ছাগল বলি দিয়ে তার রক্ত নিয়ে কালো জাদু করে ভয়ঙ্কর একটা জিনকে সামিয়ার কাছে পাঠায়। এখানে একটা কথা বলি, এই যে আমি কালো জাদু করতে কি কি করছি এসব শুনে কেউ এখন কখনো আবার ভুল করে কাউকে কালো জাদু করতে যাবেন না। আমার এই গল্পটা লেখার মূল কারণ কালো জাদু করা থেকে সাবধান করা। ভুল করে কখনো কাউকে কালো জাদু করলে উল্টো আপনি মহা বিপদে পড়বেন, আপনার অনেক বড় ক্ষতি হবে। গল্পটা পড়তে থাকুন, শুনতে থাকুন, দেখবেন আমি কালো জাদু করার ফল কি হয়। যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে সেই তান্ত্রিকের কাছে যাই। ওনার কাছে যাবার পর রেগে গিয়ে বলি, আপনি এটা কি করছেন? আপনার সাথে কি কথা ছিল? আমি আপনাকে বলেছিলাম সামিয়ার উপর কালো জাদু করে জিন চালান করবেন। সে জিন যেন গিয়ে শুধু সামিয়াকে একটু ভয় দেখায় আর ওকে আস্তে আস্তে পাগল করে দেয়। কিন্তু আপনি যে জিনটাকে পাঠিয়েছেন সে তো সামিয়ার সাথে সহবাস করে, শারীরিক সম্পর্ক করতে তো বলিনি আমি, তাহলে ওটা কেন করে? আমার কথায় তান্ত্রিক বলল, আসলে কালো জাদু করতে তোমাকে যা যা আনতে বলেছিলাম তা তো নিয়ে আসছো। তোমার ওই সব কিছু দিয়ে আমি তন্ত্রমন্ত্র পড়ে ভয়ঙ্কর পিশাচ জিনকে আমন্ত্রণ জানাই। আমি ভেবেছিলাম সাধারণ কোনো জিন আসবে, কিন্তু আমার আমন্ত্রণে হাজির হয়েছে অনেক বড় ভয়ঙ্কর একটা জিন। এই গোত্রের জিনেরা খুব ভয়ঙ্কর হয়। এরা একবার যা বলে বা ভাবে সেটা করেই ছাড়ে। তান্ত্রিকের কথায় আমি বললাম, যেটা সেটা তো করা যাবে না। আমি সামিয়ার পরিবারের উপর রাগ করে সামিয়াকে কালো জাদু করছিলাম ঠিকই, কিন্তু আমি এটা চাই না। একটা জিন ওর সাথে শারীরিক সম্পর্ক করুক, আমি এটা চাই না। আপনি আপনি কিছু একটা করেন। আমার কথার জবাবে তান্ত্রিক বলল, এখন আর বলে কিছু লাভ নেই, ওর যা করার ও করবে। না না, এটা হতে পারে না। আমি আপনাকে অনেক টাকা দিব, আপনি দয়া করে কোনো একটা ব্যবস্থা করেন। আপনি আপনি কালো জাদু কাটিয়ে নিন, ওই জিনটাকে সামিয়ার জীবন থেকে সরিয়ে দিন। আমার কথায় তান্ত্রিক বলল, একটা উপায়ে কালো জাদু কাটানো যাবে, কিন্তু এর জন্য অনেক ভয়ঙ্কর কাজ করতে হবে তোমাকে। ভয়ঙ্কর কাজ? কি কাজ করতে হবে বলুন? তখন তান্ত্রিক আমাকে বলল, মনে আছে ওই মেয়েটাকে কালো জাদু করার সময় তুমি রাত্রিবেলা কবরস্থানে গিয়েছিলে?
সেখানে গিয়ে একটা লাশের আঙ্গুল কেটে নিয়ে আসছিলে। এখন তোমাকে আবারও সেই কবরস্থানে যেতে হবে, আর ওই লাশের কেটে নিয়ে আসা আঙ্গুলটা সেই কবরে রেখে আরেকটা আঙ্গুল কেটে নিয়ে আসতে হবে। মানে প্রথমে যদি ওই লাশটার ডান হাতের আঙ্গুল কেটে নিয়ে আসছো, এবার বাম হাতের আঙ্গুল কেটে নিয়ে আসতে হবে। আরেকটা কথা, এবারের কাজটা তুমি একা না, ওই মেয়েটাকে সাথে নিয়ে করতে হবে। তুমি যে লাশের আঙ্গুলটা কেটে নিয়ে আসছো, এটা তো এখনো আমার কাছে আছে। এই আঙ্গুলটা মেয়েটা কবরে ফেলবে, আর তুমি নতুন করে একটা আঙ্গুল কেটে নিয়ে আসবা। তান্ত্রিকের কথায় আমি অবাক হয়ে বললাম, এটা ছাড়া কি কোনো উপায় নেই? সামিয়া তো আমার সাথে যাবে না, ওকে কিভাবে রাজি করাবো? তখন তান্ত্রিক বলল, এটা ছাড়া কোনো উপায় নেই। তুমি ওকে কিভাবে রাজি করাবা তুমি জানো। যদি পারো আমাকে জানাবা, না পারলে নেই। এভাবে চলবে। সেই জিনটা কিছুদিনের মধ্যে সামিয়াকে পাগল বানিয়ে দেবে। এতে সামিয়া মারাও যেতে পারে। তান্ত্রিকের কথায় আমি বললাম, না না, এটা হতে পারে না। আমি সামিয়ার কিছু হতে দিব না। আমি যেভাবে হোক ওকে রাজি করিয়ে আপনার কাছে নিয়ে আসব। কথাটা বলে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ায় মা বাবা জিজ্ঞেস করলো কোনো সমাধান হলো কি না। মা বাবার কথায় আমি বললাম, আল্লাহর রহমতে সমাধান হবে, তবে কিছুদিন সময় লাগবে, তোমরা চিন্তা করো না। আমার কথায় বাবা বলল, তুই তান্ত্রিকের কাছে যাওয়ার পর সামিয়ার মা বাবা আমাদের বাড়িতে আসছিল। ওরা এসে তোর আব্বুকে দেখে আমাদের বলল, ভাই সাহেব, আমি মানছি আমাদের ছেলেটা আপনার মেয়ের সাথে অন্যায় করেছে। আসলে তখন আমাদের বোঝা উচিত ছিল। ওদের ভালোবাসাটা সত্যিকারের ছিল। আমার আমার ছেলে অন্য মেয়েকেই বিয়ে করায় আপনার মেয়েটার মাথায় সমস্যা হয়েছে। এই জন্য আমিও আমার পরিবারের সবাই আপনাদের কাছে মাপ চাচ্ছি। আপনারা দয়া করে আমাদের মাফ করে দেন, আর আমার মেয়ে সামিয়ার উপর থেকে কালো জাদু তুলে নেন। ওদের কথায় আমি বলি, ভাই, আমরা আপনাদের মাফ করে দিয়েছি, আর আমার ছেলে নিশাত অলরেডি তান্ত্রিকের কাছে গেছে কালো জাদু তুলে নিতে। আপনারা চিন্তা করবেন না। বাবার কথায় আমি বললাম, ভালো করেছো, তোমরা ঘরে যাও, চিন্তা করো না। তান্ত্রিক বলছে একটা ব্যবস্থা করবে। আমার কথায় মা বাবা ওদের ঘরে গেল। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছি সামিয়াকে কিভাবে রাজি করানো যায়। সামিয়া তো কালকে কলেজে আসবে, নিশ্চয়ই দেখি কাল ওর সাথে কথা বলে। কথা মতো পরের দিন সামিয়ার কলেজের বাইরে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সামিয়া কলেজ থেকে বের হলো। ও বের হয়ে আমাকে দেখে অন্য দিকে হাঁটতে লাগলো। তখন পিছন থেকে আমি বলতে লাগলাম, সামিয়া, দাঁড়াও, একটু কথা ছিল, শোনো, জরুরি একটা কথা আছে। এই বলে সামিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন সামিয়া বলল, কে আপনি? দেখো সামিয়া, জানি তোমার সাথে অন্যায় করেছি, এই জন্য মাপ চাচ্ছি। আমাকে মাফ করে দাও, আর আমার কথা শোনো। সামিয়া বলে, বেইমানের কথা কেন শুনবো? যান এখান থেকে, আমি আপনাকে চিনি না, আর আপনার সাথে কোনো কথাও বলতে চাই না, রাস্তা ছাড়ুন। সামিয়ার কথায় আমি বললাম, দেখো, তোমার অনেক বিপদ, আমার কথা শোনো, এতে তোমারই ভালো হবে। আমার কথায় সামিয়া বলল, আমার ভালো মন্দ আপনারা তো দেখতে হবে না, চলে যান বলছি। না, যাব না, তোমার অনেক সমস্যা হবে। ওই জিনটা তোমার অনেক সমস্যা করবে, ক্ষতি করবে। আমার কথায় সামিয়া বলল, কি করে করবে? আমি তো মরতেই চাই, আমার জীবনটা শেষ করে দিয়েছ, আমার কি হয় হবে? ওই জিনটা আমাকে মেরে ফেলবে তো ফেলুক, আমি মরতে চাই। কথাটা বলে সামিয়া চলে যায়। কথাটা বলে সামিয়া চলে যেতে লাগলো। তখন আমি ওর হাতটা টেনে ধরায় ও বলতে লাগলো, ছাড়ো, ছাড়ো বলছি। এদিকে তখন কিছু ছেলেপেলে এসে বলতে লাগলো, এই, রাস্তার মধ্যে এসব কি? ওর হাত ধরে রাখছো কেন? ওদের কথায় আমি বললাম, আমার গার্লফ্রেন্ডও, তাই হাত ধরেছি, আপনারা চলে যান। আমার কথা শেষ হতেই সামিয়া বলল, না, মিথ্যা, আমি ওনাকে চিনি না, আমাকে ডিস্টার্ব করছে। সামিয়ার কথা সে ছেলেগুলো আমাকে মারতে লাগলো। এদিকে তখন সামিয়া বাড়িতে চলে গেল। ছেলেগুলো আমাকে মারতে মারতে আহত করে সেখান থেকে চলে গেল। আমি আহত হয়ে ফিরে গেলাম বাড়িতে। সেদিন রাতের ঘটনা, সামিয়া ওর মায়ের সাথে ঘুমিয়েছিল। হঠাৎ মধ্যরাতের দিকে ওর ঘুম ভেঙে যাওয়ায় ও দেখে ওর রুমে কেউ নেই, আর রুমটাও অচেনা। ওই রুমটা দেখে মনে হচ্ছে এটা পুরনো কোনো বাড়ি। নিজেকে অচেনা এক জায়গায় দেখে সামিয়া চিৎকার করতে লাগলো। আর তখনই সেই রুমের দরজাটা আস্তে করে একাই খুলতে গেল, আর সেখানে চলে আসলো সেই ভয়ঙ্কর জিনটা। জিনটাকে দেখে সামিয়া চিৎকার করতে লাগলো। এদিকে সে জিনটা সামিয়ার অনেক কাছে এসে বলল, তাহলে সবকিছু জেনেই গেলি? কালো জাদুর মাধ্যমে আমাকে তোর কাছে পাঠানো হয়েছে। সবকিছু যখন জেনেই গেছিস, তখন এটাও জেনে রাখ, আমি সাধারণ কোনো জিন না। আমি যা করতে আসছি তা করব। আমি এত সহজে তোর পিছু ছাড়ব না। কথাটা বলে জিনটা বিকট শব্দে হা হা করে হাসতে লাগলো।
ওর ভয়ঙ্কর বিকট শব্দে সামিয়া বেহুশ হয়ে যায়। সামিয়ার হুঁশ ফেরে ওর মায়ের ডাকে। হুঁশ ফেরায় সামিয়ার মা বলে, সামিয়া, কি হয়েছে তোর? তুই ঘুমের মাঝে এরকম করছিস কেন? মায়ের কথায় সামিয়া বলে, মা, আমাকে ওই জিনটা কোথায় যেন নিয়ে গেছে, একটা পুরনো বাড়িতে। তখন সামিয়ার মা বলল, কই, তুই তো কোথাও যাসনি, এখানেই আমার পাশেই তো শুয়েছিলি। তুই স্বপ্ন দেখেছিস হয়তো। মায়ের কথায় সামিয়া বলে, না না, এটা স্বপ্ন হতে পারে না, আমি বাস্তবে দেখেছি। আমি বুঝতে পারছি না ওই জিনটা আমাকে কিভাবে নিয়ে গেল। সামিয়ার কথায় ওর মা বলল, ভয় পাস নে, ঘুমা, আমি তো আছি তোর পাশে। মায়ের কথায় সামিয়া ওর মাকে জড়িয়ে ধরে ঘুমালো। পরের দিন সকালবেলা সামিয়ার কল পেয়ে ঘুম ভেঙে গেল আমার। ওর ফোন রিসিভ করতেও বলল, দেখা করো, কথা আছে। সামিয়ার কথায় আমি ঠিকানা জেনে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে সামিয়ার দেওয়ার ঠিকানায় গিয়ে দেখলাম ও বসে আছে সেখানে। ওর কাছে যেতেও বলল, গতকালকে কি বলছিলে যেন, কি করবা? সামিয়ার কথায় আমি বললাম যে তান্ত্রিক কালো জাদু করেছে তোমাকে, সেই কিছু কাজ করতে বলেছে তোমাকে। তান্ত্রিক বলছে ওনার মোতাবেক কাজ করলে তোমার উপর থেকে কালো জাদু কেটে যাবে, সুস্থ হয়ে যাবা তুমি। আমার কথার জবাবে সামিয়া বলল, কি করতে বলেছে উনি? ওর কথায় আমি বললাম, শুনে ভয় পেও না যেন, তান্ত্রিক বলেছে রাতের বেলা কবরস্থানে গিয়ে একটা লাশের আঙ্গুল কেটে নিয়ে আসতে হবে। কি? না না বাবা, আমি এসব পারবো না। লাশের আঙ্গুল কাটা তো দূরের কথা, আমি রাতে কবরস্থানের দিকেই যেতে পারবো না। সামিয়ার কথায় তখন আমি বললাম, আরে ভয় কিসের, কিছু হবে না। আমি তো তোমাকে কালো জাদু করতে তান্ত্রিকের কথা মতো একাই গিয়ে লাশের আঙ্গুল কেটে নিয়ে আসছি। এখন সেই আঙ্গুলটা ওই কবরে ফেলে দিয়ে নতুন করে একটা আঙ্গুল কাটাতে হবে। আমার কথায় সামিয়া বলল, হায় রে বেঈমান, আমাকে কালো জাদু করতে না জানি আর কি কি করছিস। এই যে আবার শুরু করলা, আমাকে বকা দেওয়ার জন্য ডাকছো এখানে? যা হবার হয়েছে তো না, তোমাকে বাঁচাতে এসব করেছি, আর আমাকে উল্টো কথা শোনাচ্ছ। ভয় পেও না, আমি তো আছি, তাই না? আমরা সন্ধ্যার পর কবরস্থানে গিয়ে লাশের আঙ্গুল কেটে নিয়ে আসব, শেষ। এতে তোমার উপর থেকে কালো জাদু কেটে যাবে। আমার কথায় সামিয়া এইভাবেই বলল। আমার কাছে একটা অন্যরকম ব্যাপার অনুভূতি হলো। আর কথায় স্বামী একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, তান্ত্রিককে জিজ্ঞেস করে আসো কখন যেতে হবে। আমি বাড়িতে গেলাম। তুমি তান্ত্রিকের কাছে গিয়ে শোনো, আমাকে ফোনে জানাবে। সামিয়ার কথায় আমি বললাম, ঠিক আছে, তাহলে বাড়িতে যাও, আমি তান্ত্রিকের বাড়িতে যাচ্ছি। আমার কথায় সামিয়া বললেও, আর শোনো, সরি, কালকে মানুষকে দিয়ে মায়ের খাওয়ানোর জন্য। সামিয়ার কথায় মুচকি একটা হাসি দিয়ে চলে গেলাম তান্ত্রিকের বাড়িতে। সেখানে যাওয়ার পর তান্ত্রিককে বললাম, সামিয়া রাজি হয়েছে, এখন বলুন কিভাবে আর কখন যাব। আমার কথায় তান্ত্রিক বলল, আজকে সন্ধ্যার পর গেলে হবে, দিনের আলোতে হবে না, রাত হবার সাথে সাথে কবরস্থানে যাবা আর লাশের আঙ্গুল নিয়ে আসবা। একটা কথা মনে রাখবা, পথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, এতে ভয় না পেয়ে তোমরা তোমাদের কাজ করবা। তান্ত্রিকের কথায় আমি রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে সামিয়াকে কল দিয়ে বললাম, আজকে রাতে যেতে হবে। আমার কথায় সামিয়া বলল, ঠিক আছে, আমি মা বাবাকে বলবো বান্ধবীর বাড়িতে যাচ্ছি, এই বলে সন্ধ্যায় তোমার সাথে দেখা করব। কথাটা বলেই ফোনটা রেখে দিলেন সামিয়া, আর কথা মতো সন্ধ্যায় দেখা করলো আমার সাথে। দুজনে দেখা হতেই একটু অপেক্ষা করলাম রাতের জন্য। রাত হলো। রাত হওয়ায় আমি সামিয়াকে নিয়ে রওনা করলাম সেই কবরস্থানের দিকে। কবরস্থানের গ্রাম থেকে বেশ দূরে একটা বাহানের ভিতরে। সন্ধ্যার পর ভয়ে ওইদিকে কেউ যায় না। আমিও সামিয়া হাঁটছি, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ আমাদের দুজনের একই সাথে মনে হলো আমাদের পিছন পিছন কেউ আসছে। পিছনে কাউকে ফিল করায় হঠাৎ করে পিছনে ফিরে দেখি কেউ নেই। পিছনে কাউকে না দেখায় সামিয়া বলল, তুমিও কি আমার মতো ফিল করেছ? মনে হচ্ছিল না আমাদের পিছনে কেউ ছিল? সামিয়ার কথায় আমি বললাম, হ্যাঁ, ফিল তো করেছি, কিন্তু পিছনে তো কেউ নেই, এটা আমাদের মনের ভুল, চলো সামনের দিকে চলো। কথাটা বলে পেছন থেকে সামনের দিকে ঘুরতেই দেখলাম সামনে সাদা কাপড়ে পরা, চুলগুলো এলোমেলো কেউ একজন দাঁড়িয়ে আছে। ওটাই দেখে সামিয়া চিৎকার দিয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। সামনে দেখা সাদা কাপড় পরা জিনিসটাকে দেখে আমিও ভয় পাই। ভয়ে ভয়ে আমি বলি, কে, কে আপনি? আমাদের সামনে রাস্তা আটকানলেন কেন? সরে যান বলছি, সরুন। আমার কথা সামনে থাকা ওই জিনিসটা হাসতে হাসতে বলে, সরবো না, এটা আমার জায়গা, আমি এখানেই থাকি, এটা আমার বাড়ি, সরবো না।
ওনার কথায় এতক্ষণে বুঝতে পারলাম ওনার মাথায় সমস্যা, উনি একজন পাগলি। উনি পাগলি এটা বুঝতে পারায় সামিয়াকে বললাম, এই ভয় পেও না, উনি একটা পাগলি, কোনো জিন ভূত না, পাগলি ওটা। চলে আসো আমার সাথে, চলো। কথাটা বলে সামিয়া আর আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। তখন পিছন থেকে সেই পাগলিটা বলল, সামনে যাবি না, ফিরে যা, সামনে অনেক বিপদ, ফিরে যা বলছি। পাগলির কথায় সামিয়াকে বললাম, আরে ওর কথায় কান দিও না, পাগলি মানুষ কি নাকি কি বলে। আমার কথায় সামিয়া পিছনে তাকিয়ে বলল, নিষাদ, পিছনে তাকাও, দেখো পাগলিটা কোথাও নেই। সামিয়ার কথায় পিছনে তাকিয়ে দেখলাম আসলেই পাগলিটা নেই। ওকে না দেখে আমি বললাম, আরে কোথাও চলে গেছে হয়তো। আমার কথায় জবাবে সামিয়া বলল, এত তাড়াতাড়ি কিভাবে চলে যাওয়া সম্ভব? না, এটা হতে পারে না, এটা কোনো পাগলি ছিল না নিষাদ। নিষাদ, আমার কেমন জানি ভয় করছে, চলো বাড়িতে ফিরে যাই। সামিয়ার কথায় ওকে বললাম, কি বলো, মাঝ রাস্তায় এসে ফিরে যাব? না, এটা হতে পারে না, তুমি আমার সাথে চলো, ভুল করেও আর পেছনে ঘুরে তাকাবা না। তান্ত্রিক বলল, এরকম ছোটখাটো অনেক ঘটনা ঘটছে। কথাটা বলে সামিয়ার হাতটা ধরে সামনের দিকে হাঁটতে থাকি। এদিকে প্রতিনিয়ত মনে হচ্ছিল আমাদের পিছন পিছন কেউ হাঁটছে। আমরা পিছনে কাউকে ফিল করছিলাম, কিন্তু পিছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যাই সেই কবরস্থানে। সেখানে যাওয়ার পর সামিয়া ভয়ে আমার হাত ছাড়ছে না। সামিয়াকে ভয় পেতে দেখে আমি বললাম, আরে ভয় পেও না, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, এখানে আমি কবর থেকে মাটি সরাই। আমার কথায় সামিয়া চুপ করে দাঁড়িয়ে রইল। আমি তখন কবর থেকে মাটি সরিয়ে কবরটা ফাঁকা করে সামিয়াকে বললাম, এই সামিয়া, এই লাশের আঙ্গুল যেটা কেটে নিয়ে গিয়েছিলাম, এই যে নাও, এটা কবরে ফেলো, তারপর আমি নতুন করে একটা আঙ্গুল কেটে নেই। আমার কথায় সামিয়া সেই কাটা আঙ্গুলটা কবরে ফেলবে এমন একটা সময় কবরে থাকা লাশটা কেমন জানি নড়াচড়া করে উঠল, আর চারিদিকে ঝড় বাতাস বইতে শুরু করলো। এরকম দৃশ্য দেখে দুজনে পাশাপাশি দাঁড়ালাম ভয়ে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো সামিয়ার কাছে আসা সেই ভয়ঙ্কর জিনটা। সেই জিনটা আসায় সামিয়া ভয়ে মাথা নিচু করে আমাকে জড়িয়ে ধরল। এদিকে আমারও অবস্থা শেষ, কেননা সামনাসামনি আজ আমি প্রথম এই ভয়ঙ্কর জিনটাকে দেখছি। জিনটাকে দেখে আমিও সামিয়া ভয় কাঁপতে লাগলাম। তখন সে জিনটা ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, কি করছিস তোরা, তোরা এখানে কি করছিস? সে জিনের কথায় আমি তোতলাতে তোতলাতে বললাম, এই লাশের আঙ্গুল কাটতে আসছি, এটা নিয়ে তার নান্তিরকে দিলে সামিয়ার উপর থেকে কালো জাদু কেটে যাবে। আপনি আপনি আমাদের কিছু করতে পারবেন না, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাদের যেতে দিন। আমার কথায় সে জিনটা আমাদের অবাক করা একটা কথা বলল। সে জিনটা বলল, বোকার দল, এই লাশের আঙ্গুল কেটে তান্ত্রিককে দিলে কি আমি এই মেয়েটাকে ছেড়ে যাব ভাবছিস? আমি কারো কথা শুনতে বাধ্য নই। সেই তান্ত্রিক আমাকে পাঠিয়েছিল সামিয়া নামে এই মেয়েটার কাছে। ওনার কথায় আমি মেয়েটার কাছে আসি আর আমার মতো কাজ করতে থাকি, কিন্তু দুদিন ধরে সেই তান্ত্রিক আমাকে বলছে আমি যেন ওই মেয়েটার জীবন থেকে চলে যাই। কিন্তু আমি তো যাব না, আমি যা করতে আসি তা করেই যাই। আমি মেয়েটাকে পাগল করতে এসে ওর প্রেমে পড়ে যাই, ভালো লেগে যায় ওকে, সেজন্য ওর সাথে শারীরিক সম্পর্ক করতে থাকি। আমি তান্ত্রিকের কথা না শোনায় তান্ত্রিক একটা বুদ্ধি করে। তান্ত্রিক তোদের বলে এই লাশের আঙ্গুল কেটে নিয়ে যেতে, এতে কালো জাদু উঠে যাবে, কিন্তু না, এটা সত্যি না। সত্যিটা হলেও এই লাশের আঙ্গুলও কিছু জিনিস দিয়ে সেই তান্ত্রিক আমাকে তার বশ করবে, আমাকে বন্দি করে ওর গোলাম বানিয়ে রাখবে। কিন্তু ও তো জানে না আমি কে। আমি তান্ত্রিকের চালাকি বুঝতে পারি আর সাথে সাথে তান্ত্রিককে মেরে ফেলি, ভয়ঙ্করভাবে মেরে ফেলছি তান্ত্রিককে। সেই জিনের কথায় মাথাটা ঘুরে গেল। অবাক হয়ে বললাম, কি, তান্ত্রিক মারা গেছে, ওকে মেরে ফেলছেন? তাহলে এখন সামিয়ার কি হবে? আমার কথা সে জিন বলল, আমি যা চাইব তাই হবে। আমাকে কোনোভাবেই এই মেয়ের কাছ থেকে কেউ ছাড়াতে পারবে না। জীবন বাঁচাতে চাইলে এখান থেকে পালা, নইলে দুজনকে এখানেই মেরে ফেলবো। সেই জিনের কথায় আমিও সামিয়া দুজনে চিৎকার দিয়ে একটা দৌড় দিলাম। আমরা দৌড়ে চলে যাই তান্ত্রিকের বাড়িতে। সেখানে যাওয়ায় দেখলাম সত্যি সেই জিন তান্ত্রিককে মেরে ফেলেছে। তান্ত্রিকের লাশ দেখে আমিও সামিয়া সেখান থেকে বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসার সময় সামিয়া আমাকে বলল, আমাকে একা রেখে যেও না, আমাকে বাড়িতে রেখে এসো, তারপর তুমি বাড়িতে যাও। সামিয়ার কথায় আমি ওকে ওর বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম ওকে নিয়ে। তখন সামিয়া আমাকে বলল, এখন কি হবে, তান্ত্রিক তো মারা গেল, সে চিন্তা বলছে আমাকে নাকি পছন্দ করে, আমাকে ছেড়ে যাবে না, এখন আমি কি করব? সামিয়ার কথায় বললাম, তুমি কোনো চিন্তা করো না,
আমি একজন কবিরাজের কথা জানি। ওই কবিরাজও অনেক কিছু জানে। কাল আমি তোমাকে নিয়ে ওনার কাছে যাব। উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলবে। কথাটা বলে সামিয়াকে ওর বাড়িতে রেখে আমি আমার বাড়ির দিকে যেতে থাকি। আমি আমার বাড়ির কাছাকাছি যাব, এমন একটা সময় সেই ভয়ঙ্কর জিনটা আমার সামনে এসে হাজির। সেই জিনটা আমার সামনে আসায় আমি ভয়ে চিৎকার দিতে যাব, তখনই ও আমাকে বলল, খবরদার, চিৎকার করবি না। তোকে যা বলি শোন। তুই সামিয়াকে ভুলে যা। সামিয়াকে নিয়ে বেশি কিছু করতে যাবি না। তুই সামিয়াকে বলছিলি কালকে কোন কবিরাজের বাড়িতে যাবি। ভুল করেও কালকে ওকে নিয়ে সেই কবিরাজের বাড়িতে যাবি না। যদি যাস তো সামিয়ার মতো তোর পিছনে লাগবো, তোর সাথে সাথে শেষ করে দিব তোর পরিবারকে। কথাটা বলি বাতাসে মিশে গেল সেই জিন। ও চলে যাবার পর আমি এক দৌড়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় মা বাবা আমাকে সামিয়ার বিষয় জিজ্ঞেস করায় আমি আর কিছু না লুকিয়ে সব ঘটনা খুলে বলি মা বাবাকে। আমার কথা শুনে মা বাবা বুঝতে পারে সে জিন এত সহজে ছাড়বে না সামিয়াকে। দুই পরিবার মিলে এখন কোনো উপায় খুঁজতে হবে। তখন বাবা আমাকে বলে, নিশাদ, সামিয়ার বাবার নাম্বারটা দে তো। দে, দিয়ে তুই খাবার খেয়ে ঘুমা। আমি সামিয়ার বাবার সাথে একটু কথা বলি। বাবার কথায় আমিও আর কথা বাড়ালাম না। বাবাকে সামিয়ার বাবার নাম্বার দিয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন সকালে মায়ের কাছে জানতে পারলাম গতরাতে বাবা সামিয়ার বাবার সাথে আলোচনা করেছে। আজকে দুই পরিবারের সবাই মিলে সামিয়াকে নিয়ে যাবে সেই বড় কবিরাজের কাছে। মায়ের কথায় আমি সামিয়াকে কল দিলাম। সামিয়াকে কল দেয়ায় ও বলল, আমরা রেডি হচ্ছি, তোমরাও রেডি হয়ে আসো। সামিয়ার কথায় আমিও মা বাবা রেডি হয়ে ওদের সাথে দেখা করলাম। তখন সবাই মিলে চলে গেলাম সেই কবিরাজের কাছে। আমরা সবাই কবিরাজের কাছে যাবার পর উনি সব ঘটনা শোনেন। সব শুনে কবিরাজ বলেন, দেখেন, আমি আপনাদের মুখে সব ঘটনা শুনে বুঝতে পারছি ওই জিনটা অনেক শক্তিশালী। আমি এটাও বুঝতে পারছি আমি ওর সাথে শক্তি দিতে পারবো না। আমি এই কাজটা করতে পারবো না ঠিকই, কিন্তু আমি একজন হুজুরের ঠিকানা আপনাদের দেই। আপনারা সেই হুজুরের সাথে দেখা করুন। আপনাদের যে সমস্যা, আল্লাহর রহমতে উনি পারবেন এই কাজটা করতে। সেই হুজুরের অনেক জিন ছাত্র আছে। শুধু তাই না, বড় বড় জিনের সাথে বন্ধুত্ব ওনার। আপনারা ওনার কাছে যান, আশা করি আল্লাহ চাইলে আপনাদের সমস্যার সমাধান হবে। কথাটা বলে সেই কবিরাজ সেই হুজুরের ঠিকানা দেন। হুজুরের ঠিকানা নিয়ে আমরা সবাই তখনই ওদিক দিয়েই চলে যাই সেই হুজুরের কাছে। ওনার কাছে যাবার পর সব ঘটনা খুলে বলি। সব শুনে হুজুর আমার উপর অনেক রাগ করে বলে, কালো জাদুর মতো একটা পাপ কাজ কিভাবে করতে পারলে? কালো জাদু করে আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারেনি, উল্টো তারই ক্ষতি হয়েছে। যে কালো জাদু করে উল্টো তার অনেক বড় ক্ষতি হয়। এমনকি এমনকি ভয়ঙ্করভাবে মৃত্যু হতে পারে। তুমি কি জানো কালো জাদু করা মানে আল্লাহর বিরুদ্ধে গিয়ে কাজ করা? তুমি কি জানো এতে তোমার ঈমান চলে গেছে? তোমাকে তওবা করে কালেমা পড়ে আবার মুসলিম হতে হবে। আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব, তার আগে তুমি তওবা করো। হুজুরের কথায় আমি তওবা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকব কখনো কাউকে কালো জাদু করব না, এরকম পাপ কাজের ধারের কাছে আমি যাব না। আমি তওবা করে কালেমা পড়ার পর হুজুর বলেন, আমি আপনাদের বিষয়টা দেখছি। এই বলে হুজুর কিছুক্ষণ সময় নেন আর বলেন, আপনার মেয়ের পিছনে যে জিনটা লেগেছে সে খুবই খারাপ ও ভয়ঙ্কর। আল্লাহ চাইলে আমি এর সমাধান করতে পারবো, কিন্তু একবারে এই সমস্যার সমাধান করা যাবে না, 2 ধাপে ঠিক করতে হবে। আপনারা দুই পরিবার আমার কাছে আসছেন, ভালো করেছেন। এই মেয়েটা সামিয়া, ওর সমাধান করতে ওর সাথে নিশাদের বিয়ে দিতে হবে। ওদের দুজনের বিয়ে হলে তখন হয়তো ঝামেলা ছাড়াই সেই ভয়ঙ্কর জিনটা সামিয়ার জীবন থেকে চলে যাবে। আমি ভেবেচিন্তে এই কথাটা বললাম। যখন কোনো জিন কোনো ছেলে মা মেয়েকে বিয়ের আগে ভালোবাসা বা তার সাথে সহবাস করে, তখন সে জিন বা পরীর হাত থেকে বাঁচতে বিয়ে করতে হয়। আপনার মেয়ে সামিয়া ও নিশাদের বিয়ে হলে তখন ওরা স্বামী স্ত্রী একসাথে থাকবে। তখন আর ওই জিন সামিয়ার কাছে আসতে পারবে না, শারীরিক সম্পর্ক করতে পারবে না। ওদের বিয়ে হলেই যে সমস্যা সমাধান হবে, জিনটা চলে যাবে এমনটা না, তবে অনেক বিষয় অনেক সময় বিয়ে করলে জিনেরা চলে যায়। আপনারা আমার কথা মতো ওদের বিয়ে দিন। এতেও যদি সে জিন কোনো ঝামেলা করে, সামিয়াকে ছেড়ে না যায়, তখন আমি আমার ব্যবস্থা দিব, ওর মোকাবেলা করব। হুজুরের কথায় আমার বাবা সামিয়ার বাবার দিকে তাকালেন। তখন সামিয়ার বাবা কিছুক্ষণ চুপ থেকে আমার বাবাকে বললেন, আমি রাজি ভাই সাহেব। আমার ছেলেটা আপনার মেয়েকে বিয়ে না করায় ও পাগলি হয়ে গেছে। ওটা আমার ভুল ছিল। এই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। আমি আমার মেয়ে সামিয়ার সাথে আপনার ছেলে নিশাদের বিয়ে দিতে চাই। যদিও আপনার ছেলে আমার মেয়েকে কালো জাদু করেছে, কিন্তু পরে ভুলটা বুঝতে পারছে। আমি এই বিয়েতে রাজি। সামিয়ার বাবার কথায় আমার বাবাও রাজি হয়ে গেলেন। তখন হুজুর বললেন, দুই পরিবারই যেহেতু রাজি,
তাহলে আর দেরি না করে আজকে রাতেই এদের দুজনের বিয়ে দিবেন। অনুষ্ঠান করতে হলে পরে অন্য সময় করবেন, কিন্তু বিয়ে আজকেই দিবেন। তখন সামিয়ার বাবা বললেন, তাহলে হুজুর আজকে সন্ধ্যার সময় আপনি আসুন আমাদের বাড়িতে, আপনি নিজেই এদের বিয়ে পড়াবেন। তখন হুজুর বলল, না, আমি আজকে যেতে পারবো না, আমার অন্য জরুরি একটা কাজ আছে আজকে অন্য কোথাও। আপনারা আপনাদের মসজিদের ইমামকে দিয়ে বিয়েটা পড়িয়ে নেন, আর আমার নাম্বার নিয়ে যান। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কেমন? হুজুরের কথায় আমরা সবাই চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তুতি নিলাম। সামিয়া ও আমি একে অপরকে ভালোবাসি। হ্যাঁ, হয়তো আমি শুরুতে ওর সাথে প্রেমের অভিনয় করেছি, কিন্তু পরে ঠিকই ওকে মন থেকে ভালোবেসেছি। দুজনে বিয়ে করতাম, কিন্তু এভাবে হঠাৎ বিয়ে করতে হবে ভাবিনি। যাই হোক, কথা মতো সেদিন সন্ধ্যাবেলা আমি, মা বাবাও দু একজন কাছের মানুষদের নিয়ে চলে গেলাম সামিয়ার বাড়িতে। ওরাও সাধারণভাবে বিয়ের আয়োজন করছে। হঠাৎ করে বিয়ে ঠিক হলেও বুঝতে পারছেন, আমরা ওখানের যাবার পর সন্ধ্যা হবার আগে আমারও সামিয়ার বিয়ে হয়ে যায়। বিয়ের সময় দুই পরিবারই অনেক ভয় ছিলাম, কি জানি সে জিনটা এসে বাধা দেয় কিনা, কিন্তু না, ও আসেনি। বিয়ে শেষে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার হঠাৎ সেখানে সেই হুজুর আসে। হুজুরকে দেখে সামিয়ার বাবা বলেন, হুজুর সাহেব, আপনি আপনি না বললেন না আসতে পারবেন না? আপনার নাকি অন্য কোথাও কাজ আছে? ওনার কথায় হুজুর বলল, কাজ শেষ করেই আসলাম, একটা জরুরি কাজ আছে। সেই জিনটা সামিয়ার অনেক বড় ক্ষতি করবে। ও ক্ষতি করার আগে আমি কিছু বিশেষ আমল করে ওর শরীর বন্ধ করে দেই, এতে ওর সমস্যা হবে না। আপনারা আমাকে একটা ঘর দিন, আর সামিয়াকে আমার সাথে একা আসতে বলুন, ও ছাড়া যেন কেউ রুমে না থাকে। হুজুরের কথায় তাই করা হলো। হুজুরকে একটা রুম দেয়ায় উনি সামিয়াকে নিয়ে সেই ঘরে গেলেন আর দরজা লাগিয়ে দিলেন। এদিকে আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে প্রায় ১ ঘন্টার মতো কেটে যায়। তখন আমরা চিন্তা করি, হুজুর কি এমন দোয়া কালাম পড়ছে, এতক্ষণ তো সময় লাগার কথা না। এ ভেবে দরজায় ঠক ঠক আওয়াজ করে ওদের ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। ভিতর থেকে কোনো আওয়াজ না আসায় হুজুরের নাম্বারে কল দিলাম, যেন ঘরের ভিতরের ফোনের রিং বাজলেই বোঝা যায়। আমি হুজুরকে কল দেয়ায় উনি আমাদের সবাইকে অবাক করে দিয়ে কল রিসিভ করে। উনি কল রিসিভ করায় আমি সালাম দিয়ে বলি, হুজুর আর কতক্ষণ দোয়া পড়বেন, ঘর থেকে বের হন। আমার কথায় হুজুর বলল, কিসের ঘর? আমি তো ঘরে না, আমি তো বাজারে। আপনাদের বললাম না আমি একটা কাজে যাব, আমি তো আপনাদের বাড়িতে যাইনি। হুজুরের কথায় আমাদের আর বুঝতে বাকি রইল না কি ঘটনা ঘটেছে। সেই ভয়ঙ্কর চিন্তা মনে হয় হুজুরের রূপ নিয়ে আসছে। এই কথাটা ভেবে সবাই দৌড়ে গিয়ে ঘরের দরজা ভেঙে দেখলাম সেখানে কেউ নেই। সামিয়া কোথায় গেল? এই ঘর থেকে তো কোনো দিক দিয়ে বেরোতে পারবে না। সামিয়াকে ঘরে না দেখে আমরা সবাই বুঝতে পারি সামিয়াকে সে জিনটা নিয়ে গেছে। এদিকে সামিয়াকে ঘরে না দেখে যে যে দিকে পারছি ওকে ডাকছি আর খুঁজছি, কিন্তু কোথাও সামিয়ার দেখা নেই। ওকে না পেয়ে ওর মা কান্না করতে লাগলো। ওনার কান্না থামিয়ে আমি আবারও হুজুরকে ফোন দিলাম। হুজুরকে ফোন দিয়ে সব কিছু ওনাকে খুলে বলায় হুজুর বলল, সামিয়াকে বাড়িতে খুঁজে আর লাভ নেই, ওকে সে জিনটা নিয়ে গেছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি আপনাদের বাড়িতে। হুজুরের কথায় আমি ফোনটা রেখে সবাই মিলে হুজুরের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমরা অপেক্ষা করার প্রায় ১ ঘন্টা পর হুজুর আসে। উনি আসায় সামিয়ার বাবা সালাম দিয়ে বলেন, সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমার মেয়েটা নাই। ওই জিনটা আমার মেয়েটাকে নিয়ে গেছে। আপনি কিছু একটা করুন, আমার মেয়েটাকে বাঁচান হুজুর, আমার মেয়েটাকে বাঁচান। সামিয়ার বাবার কথায় সামিয়ার মাও কান্না করতে লাগলো। ওনার কান্নাও আমাদের সবার অনুরোধ দেখে হুজুর বললেন, আপনারা দয়া করে শান্ত হন, এখন কান্না করিয়েন না। সে জিন সবার মাঝে মায়াজাল সৃষ্টি করে আমার রূপ নিয়ে এসে সামিয়াকে নিয়ে গেছে। আমি আপনাদের বাড়িতে আসার সময় আমার ছাত্র জিনদের দিয়ে খোঁজ নিয়েছি। আপনাদের মেয়ে সামিয়া জিন রাজ্যে আছে, সে জিনটা ওকে তার রাজ্যে নিয়ে গেছে। তবে ভালো আছে। ওকে যে নিয়ে গেছে মেরে ফেলছে বিষয়টা এমন না, ওকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে। হুজুরের কথায় আমি বললাম, তাহলে এখন উপায় কি হুজুর? সামিয়ার সাথে আমার বিয়ে হয়েছে, এখনও আমার স্ত্রী। আপনি বলছিলেন আমাদের বিয়ে হলে সে জিনটা ওকে ছেড়ে যেতে পারে, কিন্তু তা তো করল না। উল্টো বিয়ে হবার পর ও সামিয়াকে সে জিনটা নিয়ে গেল। আমার কথা জবাবে হুজুর বললেন, আমিও তাই ভাবছি, সে জিনটা এরকম একটা কাজ কেন করলো? এর পিছনে অন্য রহস্য থাকতে পারে। আমি অন্য রহস্য আছে কিনা এটার জন্য গভীরভাবে খোঁজ নিতে আমার বন্ধু জিনকে পাঠিয়েছি। আমার বন্ধু একজন বয়স্ক তথ্য সংগ্রহকারী জিন, উনি খোঁজ নিতে চলে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুজুরের কথায় আমরা সবাই ওনার বন্ধু জিন আসার অপেক্ষা করতে লাগলাম। হুজুরের কথা মতো কিছুক্ষণ পর ওনার বন্ধু জিন এসে
ওনাকে ইশারা করায় হুজুর আমাদের সবাইকে বললেন, আপনারা সবাই এখানে একটু অপেক্ষা করুন, আমি ঘরের ভিতরে যাচ্ছি। আমি না ডাকা পর্যন্ত কেউ ঘরে আসবেন না। কথাটা বলে হুজুর ঘরে গেলেন। আর প্রায় 10-15 মিনিট পর হুজুর সবাইকে ডাকলেন। হুজুরের ডাকে আমরা সবাই ঘরে যাওয়ায় হুজুর এক অবাক করা ঘটনা বললেন, যা শুনে আমরা সবাই চমকে উঠলাম। প্রিয় লিসেনার, লেখক মোহাম্মদ নিশাতের লেখা জিনের সাথে সহবাস গল্পটি কিন্তু এখানে শেষ নয়। গল্পের এখনও অনেক কাহিনী বাকি। এই গল্পের পরের পর্বটা আসবে তাড়াতাড়ি। আমি এই গল্পের শেষের পর্বটুকু এই গল্পের সাথে লাগিয়ে একসাথে পুরো গল্পটা আপলোড করব। মনে রাখবেন, জিনের সাথে সহবাস গল্পের এই প্রথম পর্বটা 1 ঘন্টার, আর পুরো গল্প হবে 1 ঘন্টা 20-30 মিনিট। আমি পুরো গল্পটা একসাথে দিয়ে দিব, সবাই শুনে নেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, পুরো গল্পটা নিয়ে হাজির হব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভালোবাসা রইল সবাইকে আমার পক্ষ থেকে।